আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবার সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার 30শে জুলাই দুপুরের পর এমন ঘটনা ঘটেছে। সিলেটের হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জের উপর দিয়ে সার্জিস আলম বা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর যাচ্ছিল, তখন আবারও বিএনপির সন্ত্রাসীরা সেখানে আক্রমণ চালিয়েছে। সার্জিস আলমের উপর আক্রমণ চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনলো বিএনপি। আগামীকাল যদি সারা দেশ জুড়ে আবার হরতালের ডাক দেয়, তখন বিএনপি কিভাবে সামাল দেবে? এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি 11 দলীয় জোট কিংবা আওয়ামী লীগের সবাই যদি একযোগে রাস্তায় নামে, তাহলে বিএনপির তো পতন ছাড়ার দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এরপর জানাবো, আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারে হাসিনা বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারবে। এদিকে মানব পাচার এবং অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার বললেন সালাউদ্দিন আহমেদ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে যারা বিদেশে মানুষ পাচার করে, বিশেষ করে আমাদের দেশের নারীদেরকে টার্গেট করে যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নতুন নতুন আইন করা হচ্ছে যাতে করে অনলাইনে কেউ সরকারের বিরুদ্ধে কোনো কিছু লিখতে না পারে। সেজন্য আবারও শেখ হাসিনার মতো আইন করছে বিএনপি। জানাবো, পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী। তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংকের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, সরকারি বাস চালকের বাড়িতে মিলল 20 কোটি রুপি, 15 কেজি স্বর্ণ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি বাস চালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং 15 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ 20 কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় 25 কোটি টাকা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, যার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তার নাম মিনার মণ্ডল। তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় এবং মিনার আগে সরকারি পরিবহন নিগমের বাস চালক ছিলেন এবং কিছুদিন আগে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
এবার সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা। এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বেলা ৩টার দিকে। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ গেট সংলগ্ন নূর ম্যানশনের সামনে হামলার ঘটনা ঘটে, তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর এখনও আমাদের হাতে আসেনি। দুপুর 12টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সিলেটে পৌঁছান। নগরের প্রবেশপথ পাড়াইরচর এলাকায় পৌঁছালে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানায়। অভ্যর্থনা শেষে এনসিপি দুটি আলাদা দল দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচির উদ্দেশ্যে রওনা হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি উদ্দেশ্যে যাত্রা করেন। অন্যদিকে সার্জিস আলমের নেতৃত্বে অপর দলটি সিলেটের গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার সকাল 11টা থেকে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় শহীদ পরিবারের সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সার্জিস আলম সহ এনসিপি নেতারা। সভা শেষে দুপুর 2:45টার দিকে দুপুরের খাবারের জন্য অডিটোরিয়াম থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেটের নূর ম্যানশনের সামনে পৌঁছালে সার্জিস আলমের গাড়িবহর লক্ষ্য করে আতর্কিত হামলা চালায় বিএনপি। পরবর্তী এনসিপি নেতাকর্মীরা গোলাপগঞ্জ থেকে সিলেট শহরের দিকে রওনা দিলে পথিমধ্যে হেতিমগঞ্জ বাজারেও তাদের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পরপর দুটি ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, এপিবিএন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাবেদ আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হবিগঞ্জ এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে ছাত্রদল জড়িত। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা করা হলেও শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির নেতাকর্মীরা। আত্মসমর্পণের আগে গ্রেপ্তার হতে পারে হাসিনা বললেন আইনমন্ত্রী। এবার আইনমন্ত্রী আসাদুজ্জামান শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন। তিনি আজ সচিবালয়ে সংসদ বিষয়ক আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে কথা বা আলাপ এর সময় তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের যে কোনো মানুষ তারা দেশের প্রচলিত আইনে আত্মসমর্পণ করতে পারে, তবে শেখ হাসিনা আত্মসমর্পণ করার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হতে পারেন। কারণ শেখ হাসিনা যে বিদেশে পালিয়ে গেছে, সেই পালানোর ঘটনাগুলো মূলত এমনভাবে ঘটেছে যেটা দেখে সবাই হতচকিত হয়েছে। কারণ তিনি প্রচলিতভাবে আসলে দেশ ছেড়ে পালাননি। তিনি মূলত নিজের মতো করে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন সময় তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনা কি করতে পারবে কি করতে পারবে না সেটি দেশের আইন ঠিক করে দেবে। যদি শেখ হাসিনা মনে করে তিনি নির্দোষী এবং তিনি আত্মসমর্পণ করতে চান, তাহলে তিনি দেশ থেকে যেভাবে পালিয়ে গেছেন একজন প্রতারক সরকার হিসেবে অবশ্যই তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসব। শেখ হাসিনাকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে, যাতে করে তার শাস্তি নিশ্চিত হয় বলে জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী আরও জানান যে শেখ হাসিনার বিষয়টি অবশ্যই খুবই গুরুতর অপরাধ, সুতরাং তিনি চাইলেই অন্য সবার মতো আত্মসমর্পণ করতে পারবেন না। তার আগেই তাকে আটক করা হবে বলে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি মনে করেন যে শেখ হাসিনার আর অন্য সবার মতো দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। মানব পাচার এবং অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবার জানিয়েছেন যে যারা অনলাইনের মাধ্যমে বিদেশে মানুষকে পাচার করা, মানুষের অর্থ আত্মসাৎ করা সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হতে পারে রাষ্ট্র। তাই এই রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার তারা দৃঢ়ভাবে কাজ করছে। বর্তমান সরকার চায় যে কোনো মূল্যে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলতে চায়। এজন্য বর্তমান সরকার ব্যাপকভাবে কার্যক্রম শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বাংলাদেশ দেশের আইন শৃঙ্খলা অতটা উন্নত করতে পারেননি, তবে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বর্তমান সময়ের থেকে আইন শৃঙ্খলা কোনোভাবে
কোনোভাবে আসলে খারাপ ছিল না, কিন্তু বর্তমানে বিএনপি ক্ষমতা আসার পর থেকে দেশজুড়ে আরও চাঁদাবাজি, রাহাজানি, বিদেশে মানুষ পাচার সহ এসব ঘটনাগুলো আরও প্রকৃতপক্ষে বেশি পরিমাণ হচ্ছে। তাই বিএনপি সরকার এসব বিষয়গুলোর দিকে এবার নজর দেবে বলে জানিয়েছেন তিনি। পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী। তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ জমা দেওয়া হয়। পরে তিনি নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না বলে ন্যাশনাল ব্যাংকের সূত্র থেকে জানা গেছে। গত বছরের ৭ই জুলাই ৩ বছরের জন্য ন্যাশনাল ব্যাংকে যোগ দেন আদিল চৌধুরী। তার আগে যিনি এমডি ছিলেন মোহাম্মদ তৌহিদুল আলম খান, তিনিও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ন্যাশনাল ব্যাংকে আসার আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। আদিল চৌধুরী এমন সময় পদত্যাগ করলেন যখন ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ ও ধারাবাহিক লোকসান ও আমানত প্রত্যাহারের চাপে রয়েছে। সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকে ঢাকার পান্থপথে নির্মীয়মান টুইন টাওয়ার ভবনের ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে ন্যাশনাল ব্যাংক। ২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান গুনছে। উচ্চ খেলাপি ঋণ এবং বিদেশি আর্থিক অনিয়মের কারণে তাদের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮,৯০০ কোটি টাকায় পৌঁছেছে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে শিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির উপর নিয়ন্ত্রণ হারায়। এখন ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় যুক্ত হয়েছে মাল্টিমোড গ্রুপ, হোসাব গ্রুপ এবং আরবানা গ্রুপের পরিবারের সদস্যরা।